নমস্কার। আজ আমরা ভারতের সংবিধানের একটা খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে কথা বলবো, রাষ্ট্রপতি। হ্যাঁ, ভারতের রাষ্ট্রপতি। কিভাবে তিনি নির্বাচিত হন, তার ক্ষমতা ঠিক কি, সাংবিধানিক ভূমিকায় বা কেমন, এই সব খুঁটিনাটি গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আজ। আমাদের কাছে বেশ কিছু তথ্য আর প্রশ্নোত্তর আছে। ঠিক। তো শুরুটা নির্বাচন দিয়েই করা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। দেখুন, রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু সাধারণ ভোটের মতো নয়। মানে আমরা সরাসরি ভোট দিই না। আচ্ছা, এর জন্য একটা ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলী আছে। এতে থাকে লোকসভা আর রাজ্যসভার নির্বাচিত সাংসদরা আর রাজ্য বিধানসভাগুলোর নির্বাচিত বিধায়করা। মানে এমএলএ আর এমপিরা। দিল্লি, পুদুচেরির বিধায়করাও। হ্যাঁ, দিল্লি আর পুদুচেরির নির্বাচিত বিধায়করাও ভোট দেন। কিন্তু মনে রাখতে হবে, মনোনীত সদস্যরা মানে যে নমিনেটেড মেম্বার্স, তারা কিন্তু ভোট দিতে পারেন না। ও আচ্ছা। এর কারণটা কি? মানে শুধু নির্বাচিতরাই কেন? আসলে ধারণাটা হলো, যেহেতু রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, তার নির্বাচনটা যেন জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই হয়। মনোনীতরা তো সরাসরি জনগণে ভোটে আসেন না। বুঝলাম। পদ্ধতিটাও নাকি বেশ অন্যরকম, আনুপাতিক প্রতিনিধিত্ব। হ্যাঁ, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। মানে পছন্দের ক্রমানুসারে ভোট দিতে হয়। আর পুরো প্রক্রিয়াটা গোপন ব্যালেটে হয়। বেশ জটিল অঙ্ক মনে হচ্ছে। ভোটের মূল্যও নাকি আলাদা হয় এমএলএ আর এমপিদের। হুম। রাজ্যের জনসংখ্যা অনুযায়ী ভোটের মূল্য ঠিক হয়। এতে রাজ্যগুলোর প্রতিনিধিত্বে একটা ভারসাম্য থাকে। আর হ্যাঁ, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠলে তার শেষ কথা বলার অধিকার কিন্তু সুপ্রিম কোর্টের। আচ্ছা, যদি ইলেকটোরাল কলেজ সম্পূর্ণ নাও থাকে, তাহলেও নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন আটকায় না। বেশ। এবার আসা যাক যোগ্যতার প্রশ্নে। বয়স কমপক্ষে ৩৫ হতে হয়, তাই তো? ৩৫ বছর বয়স আর লোকসভা সদস্য হওয়ার মতো যোগ্যতা। শপথ কে পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। তিনি না থাকলে সুপ্রিম কোর্টের যিনি সবচেয়ে সিনিয়র বিচারপতি, তিনি। আর কার্যকাল? ৫ বছর। তবে একজন ব্যক্তি যতবার খুশি আবার নির্বাচিত হতে পারেন। মানে সংবিধানে কোনো বার নেই। পদত্যাগ করতে চাইলে? উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। কিন্তু তাকে সরানো, মানে ইমপিচমেন্ট, সেটা তো খুব সহজ নয়। না, একেবারেই নয়। ইমপিচমেন্ট বা অভিশংসন আনা যায় শুধু একটাই কারণে: সংবিধান লঙ্ঘন। পদ্ধতিটা কিরকম? সংসদের যে কোনো হাউসেই প্রস্তাব আনা যায়। তবে তার জন্য সেই হাউসের অন্তত ১/৪ সদস্যের সই লাগবে। রাষ্ট্রপতিকে ১৪ দিনের নোটিশ দিতে হয় আগে। তারপর? তারপর দুটো হাউসেই সেটা পাশ হতে হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতায়। মানে 2/3 অব দ্য টোটাল মেম্বারশিপ। নির্বাচিত, মনোনীত সব সদস্যই এই প্রক্রিয়া ভোট দেন। এটা কি কখনো হয়েছে ভারতে? না, আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়নি। এটা আসলে পদটার একটা সাংবিধানিক সুরক্ষা। ক্ষমতার কথায় আসি। নির্বাহী ক্ষমতা মানে তো দেশের সব কাজ তার নামেই চলে। একদম। ইউনিয়নের সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন তার নামে নেওয়া হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, সিএজি, রাজ্যের রাজ্যপাল, এইসব নিয়োগ কিন্তু তিনিই করেন। আইন তৈরির ক্ষেত্রেও তো ভূমিকা আছে। সংসদ ডাকা, ভেঙে দেওয়া। হ্যাঁ, সংসদ আহ্বান বা স্থগিত রাখা, প্রয়োজনে লোকসভা ভেঙে দেওয়া, রাজ্যসভায় ১২ জন সদস্যকে মনোনীত করা, শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা থেকে, এগুলো তার আইন প্রণয়ন ক্ষমতার অংশ। আর অবশ্যই কোনো বিল আইনে পরিণত হতে তার সম্মতি লাগে। ধারা ১১১। আর ওই যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, ধারা ১২৩, ওটা কখন লাগে? যখন সংসদ চলছে না কিন্তু হঠাৎ কোনো আইনের দরকার পড়ল, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শে। সেটার ক্ষমতা কেমন? একদম সংসদের পাশ করা আইনের মতোই। তবে সংসদ আবার বসলে ৬ সপ্তাহের মধ্যে পাশ করাতে হয়, না হলে বাতিল হয়ে যায়। সব মিলিয়ে সর্বাধিক ৬ মাস ৬ সপ্তাহ টিকতে পারে। অর্থনৈতিক ক্ষমতাও তো কম নয়। মানে অর্থ বিল পেশের আগে তো তার সুপারিশ লাগে। হ্যাঁ, মানি বিল পেশ করতে গেলে তার পূর্বানুমোদন লাগে। এছাড়া বাজেট পেশ করানো, কন্টিনজেন্সি ফান্ড থেকে অপ্রত্যাশিত খরচের জন্য টাকা দেওয়া, প্রতি ৫ বছর অন্তর অর্থ কমিশন গঠন করা, এগুলো তার কাজ। আর বিচার বিভাগীয় ক্ষমতা, ওই ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, মানে পার্ডনিং পাওয়ার, ধারা ৭২। ঠিক ধরেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড সহ যে কোনো সাজার ক্ষেত্রে ক্ষমা করতে পারেন, পার্ডন, সাজার চরিত্র বদলাতে পারেন, কমিউটেশন, মেয়াদ কমাতে পারেন, রেমিশন, বিশেষ অবস্থায় সাময়িক স্বস্তি দিতে পারেন, রেসপাইট রিপ্রিভ।
এটা কি বিচার ব্যবস্থার ওপরে? ঠিক ওপরে নয়, কিন্তু সমান্তরাল একটা ব্যবস্থা, যেখানে হয়তো মানসিক দিক বা বিশেষ পরিস্থিতি বিবেচনার সুযোগ থাকে। এছাড়া তিনি প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ করেন, আর দরকার মনে করলে সুপ্রিম কোর্টের পরামর্শও চাইতে পারেন, ধারা ১৪৩ অনুযায়ী। ভেটো ক্ষমতার ব্যাপারটা একটু বলবেন? ওই অ্যাবসোলিউট, সাসপেনসিভ, পকেট ভেটো? ধারা ১১১ অনুযায়ী ৩ রকম ভেটো আছে। অ্যাবসোলুট ভিটো দিয়ে তিনি বিলে সম্মতি না দিয়ে সেটাকে আটকে দিতে পারেন, সাধারণত বেসরকারি বিলের ক্ষেত্রে। সাসপেন্সিভ ভেটো দিয়ে বিলটা আবার বিচারের জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন, তবে অর্থ বিল ছাড়া। আর সংসদ যদি আবার পাশ করে দেয়? তখন সম্মতি দিতে তিনি বাধ্য। আর ৩ নম্বর হলো পকেট ভিটো। মানে পকেটে রেখে দেওয়া। হ্যাঁ, মানে রাষ্ট্রপতির সম্মতিও দিলেন না, আবার ফেরতও পাঠালেন না। অনির্দিষ্টকালের জন্য বিলটা নিজের কাছে রেখে দিলেন, কোনো সময়সীমা নেই। জ্ঞানী জাইল সিং তো এটাই ব্যবহার করেছিলেন। একদম। ১৯৮৬ সালে ভারতীয় ডাকঘর বিলের ক্ষেত্রে। ভারতে কিন্তু কোয়ালিফাইড ভেটো নেই, যেটা আমেরিকার প্রেসিডেন্টের আছে। এছাড়াও তো তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। হ্যাঁ, সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্সেস। যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন তিনিই করেন, তবে অবশ্যই সংসদের অনুমোদন নিয়ে। আর জরুরি অবস্থার ক্ষমতা। ৩ ধরনের জরুরি অবস্থা: জাতীয় ধারা ৩৫২, রাজ্যে রাষ্ট্রপতি শাসন ধারা ৩৫৬, আর আর্থিক জরুরি অবস্থা ধারা ৩৬০, জারির ক্ষমতা তারই হাতে, যদিও তা কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী হয়। কিছু তথ্য মনে করিয়ে দিই। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম মহিলা প্রতিভা পাটেল, পদে থাকাকালীন প্রয়াত জাকির হোসেন, আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নীলাম সঞ্জীব রেড্ডি। হ্যাঁ, আর কিছু জরুরি ধারাও মনে রাখা ভালো। ধারা ৫২, রাষ্ট্রপতি পদ; ৬১, ইমপিচমেন্ট; ৭২, ক্ষমা প্রদর্শন; ১২৩, অধ্যাদেশ। তাহলে সব মিলিয়ে বলা যায় রাষ্ট্রপতি শুধু আলংকারিক প্রধান নন। একেবারেই নন। সাংবিধানিকভাবে তার যথেষ্ট ক্ষমতা আছে, বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে বা ত্রিশঙ্ক পরিস্থিতিতে তার বিচক্ষণতার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার এই সিচুয়েশনাল ডিসক্রেশন প্রয়োগের সুযোগ থাকে। হুম। এই নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে এত সব ক্ষমতা সবই কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। একদম। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, ধারা ৭২, এটার প্রয়োগে বিচার বিভাগের রায়ের সাথে ভারসাম্য রাখাটা কতটা জটিল, বা এই ক্ষমতাটা আসলে কতটা তার ব্যক্তিগত বিচক্ষণতা আর কতটা সরকারের পরামর্শ নির্ভর, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। অবশ্যই। এটা একটা গভীর আলোচনার বিষয়।